এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস, এমডি মেডিসিন। আজকে আপনাদের সামনে একটা পার্টিকুলার টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো ডায়াবেটিস মেলাইটাস, আপনারা যেটাকে সুগার বেড়েছে বা সুগার হয়েছে বলে জানেন। এই পার্টিকুলার বিষয়ের উপর যে টপিকগুলো আমরা আলোচনা করব সেটা আমরা প্রশ্ন উত্তর ভিত্তিক সেশনের মধ্যে রাখছি। তো এই সেশনের প্রথম প্রশ্ন হলো, স্যার নরমালি কিভাবে বুঝবো যে আমার ডায়াবেটিস হয়েছে বা কি কি সিমটম দেখা যায় স্যার প্রাইমারি? দেখুন, ডায়াবেটিস এমন একটা রোগ, ইউজুয়ালি এটা বোঝা যায় না যে আপনার ডায়াবেটিস হয়েছে কি হয়। সাধারণত ইনসিডেন্টালি ব্লাড টেস্ট করালেন বা অন্য কোনো রোগের জন্য চিকিৎসা হচ্ছে, ব্লাড টেস্ট করানো হলো, দিয়ে ধরা পড়ে। কিন্তু কিছু কিছু সিমটমস আছে যেগুলো আপনার শরীরে হয়, কিন্তু আপনারা বা রোগীরা সেই জিনিসটা ঠিক বুঝতে পারেন না। সেই জিনিসগুলো কি? যেমন হচ্ছে আপনার খিদে বেশি পাবে, জল তৃষ্ণা বেশি পাবে, বেশি পেচ্ছাপ হবে, এই তিনটে মিলি। এছাড়া শরীরে একটা অস্বস্তি বা ফ্যাটিক ডেভেলপ করবে। কারো কারো দেখা যায় যে ওজন কমে যাচ্ছে। পার্টিকুলারলি এই সিমটমসগুলো নিয়ে যদি কখনো আপনি ভুগতে থাকেন, তাহলে আপনি অবশ্যই আপনার যে হোম ফিজিশিয়ান রয়েছে তার সাথে কনসাল্ট করবেন এবং একটু ব্লাড টেস্ট করিয়ে নেবেন। এবারে আমরা আসবো আমাদের নেক্সট প্রশ্ন। স্যার যার ডায়াবেটিক নাই সে কি কি প্রিপারেশন নেবে যে তার মা বাবার ডায়াবেটিক পেশেন্ট হলেও তার ডায়াবেটিক হওয়ার চান্স কমবে? দেখুন, ডায়াবেটিসের রিলেটেড এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের জানতে হবে যে ডায়াবেটিস কত প্রকার। ডায়াবেটিসের টোটাল 4টে ভাগ আছে। তার মধ্যে মেইন যে দুটো, সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 যেটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, টাইপ 2 হচ্ছে ইনসুলিন মানে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট। ফ্যামিলি হিস্ট্রির যে ব্যাপারটা, মা বাবার ডায়াবেটিস রয়েছে, ছেলে বা মেয়ে ডায়াবেটিস হবে কিনা। তো এক্ষেত্রে টাইপ 1 এর ক্ষেত্রে ইনসিডেন্সটা একটু কম, কিন্তু টাইপ 2 এর ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি বা এই মা বাবার ডায়াবেটিস রয়েছে, ছেলের ডায়াবেটিস হবে, এই চান্সেসটা একটু বেশি। টাইপ 2 এর ক্ষেত্রে এই চান্সেসটা অ্যারাউন্ড 60 to 80% এর মতো, আর টাইপ 1 এর ক্ষেত্রে সেটা 10 to 20% এর মতো। এবারে নেক্সট কোশ্চেন। পেশেন্ট হঠাৎ সেন্সলেস হয়ে গেলে কোনো ফার্স্ট এড টেকনিক কি ইউজ করা যাবে স্যার? এই প্রশ্নটা একজন পেশেন্টই করেছিল, তা সে ডায়াবেটিক। তো ইউজুয়ালি এই প্রশ্নটা রিলেটেড হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার সাথে। মানে আপনার ডায়াবেটিস আছে, আপনি হঠাৎ সেন্সলেস হয়ে গেলেন। তো সুগার বেশি আছে, এবার হঠাৎ করে সেন্সলেস হয়ে। ইউজুয়ালি যেটা হয়, যে মানে যাদের ডায়াবেটিস রয়েছে তারা ওষুধ খায় এবং তাদেরকে ডায়েটটাও একটু স্ট্রিক্টলি মেনটেন করতে বলা হয়। তো কিছু কিছু ক্ষেত্রে ড্রাগ এবং ডায়েট ইমব্যালেন্স হয়ে যায়, এবং আমরা যেহেতু হেলথ নিয়ে অতটা ভাবি না, তো সেক্ষেত্রে এই জিনিসটা খুবই কমন আমাদের এই ইন্ডিয়ায় বলুন বা ওয়েস্ট বেঙ্গল বলুন, এই পপুলেশনের মধ্যে। তো সেক্ষেত্রে যদি কখনো আপনার সুগার ফল করে যায়, আপনি যদি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যান, তাহলে আপনি সেন্সলেস হয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে বাড়ির লোককে বলবো যে তৎক্ষণাৎ যদি পেশেন্ট দেখেন যে ওরকম হয়ে যাচ্ছে এবং মুখে খাওয়ার মতো পজিশনে আছে, তাহলে সব থেকে ভালো যদি 2 চামচ গ্লুকন-ডি জলে গুলে খাওয়ানো যায়, বা যদি গ্লুকন-ডি নাও থাকে তাহলে চিনি বা মিষ্টি যে কোনো জাতীয় জিনিস। আর যদি পেশেন্ট মুখে খাওয়ার মতো অবস্থায় না থাকে, একেবারেই সেন্সলেস হয়ে যায়, তাহলে মুখে কিছু দেবেন না, সোজা হাসপাতালে নিয়ে চলে আসবেন। স্যার আমার নেক্সট কোশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে ফুড হ্যাবিট ভালো রেখে বা এক্সারসাইজ করেও কি ডায়াবেটিক হতে পারে, বা মেন্টাল স্ট্রেস বা অন্য কোনো রিজনের জন্য? দেখুন, ডায়াবেটিস যে শুধুমাত্র ফুড হ্যাবিট বা স্ট্রেস এর উপর ডিপেন্ড করে হয় এরকমটা নয়। কিছু ফ্যাক্টর রয়েছে, বেশ কয়েকটা ফ্যাক্টর, তাদের ইন্টারপ্লে একটা রোল।
তো সেই সমস্ত কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ডায়াবেটিস। আমি বেশি মিষ্টি খেলাম মানেই যে আমার ডায়াবেটিস হয়ে যাবে সেরকমটা নয়। আমি কতটা খাচ্ছি, আমার লাইফস্টাইল কেমন, আমি কতটা ক্যালোরি বার্ন করছি, আমার জেনেটিক প্রেডিসপোজিশন, আমার যে ফ্যামিলির মধ্যে যে জেনেটিক ফ্যাক্টর সেটা কেমন, আমার গাট মাইক্রোবায়োটার কিছু রোল থাকে, ডায়েটের রোল থাকে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের রোল থাকে। এই সমস্ত কিছু ফ্যাক্টরের সম্মিলিত একটা রোলের মাধ্যমে একটা মানুষের শরীরে ডায়াবেটিস বা সুগার ডেভেলপ করে। তো শুধু কোনো একটা পার্টিকুলার ফ্যাক্টরকে কিন্তু দোষ দেওয়া যায় না। আচ্ছা স্যার, আমার নেক্সট প্রশ্ন আপনার কাছে, ফ্যামিলি বা কারোর ডায়াবেটিক হলে ছেলে মেয়েদের কি ডায়াবেটিক হওয়ার চান্স স্যার কতটা থাকে স্যার? এই প্রশ্নের উত্তর আমরা আগে আলোচনা করেছি, তবু আরেকবার বলে দিই যে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে এই ফ্যামিলি হিস্ট্রির অ্যাসোসিয়েশনটা 10 to 20% এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে এটি অ্যারাউন্ড 80%। সুতরাং 100% কিন্তু অ্যাসোসিয়েশন নেই, মানে বাবা মায়ের আছে বলেই যে ছেলের হয়ে যাবে এরকমটা নয়, চান্সেসটা বেশি হয়। সুতরাং যদি এরকম ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে তাহলে তার অফস্প্রিং মানে তার ছেলে মেয়েদেরকে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে এবং রেগুলার হেলথ চেকআপে থাকতে হবে। স্যার, ডায়াবেটিস হলে আপনারা সাধারণত বেশি হলে ইনসুলিন প্রেসক্রাইব করে থাকেন, সেটা কি স্যার সারা জীবনই সেটা বয়ে নিয়ে যেতে হবে নাকি ইনসুলিন থেকে মেডিসিনে শিফট করা যেতে পারে? আচ্ছা, বুঝলাম। দেখুন, একটু আগেই বললাম যে টাইপ 1 ডায়াবেটিস যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট, আর হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস যেটা হচ্ছে ইনসুলিন নন ডিপেন্ডেন্ট। তো যদি আপনার টাইপ 1 ডায়াবেটিস হয়ে থাকে তাহলে আপনাকে ইনসুলিন নিতেই হবে। এর ড্রাগ অফ চয়েস হচ্ছে ইনসুলিনই এবং সেটা লাইফ লং নিতে হবে। এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে যদি ওরাল এজেন্ট দিয়ে মানে ওরাল ড্রাগ দিয়ে যদি কন্ট্রোল না হয় তখন আমরা ইনসুলিন স্টার্ট করার পরে যদি দেখি যে আমার গ্লাইসেমিক কন্ট্রোল খুব ভালো আছে, তো সেক্ষেত্রে এবং HbA1c বলে একটা প্যারামিটার আছে সেটাও আমার টার্গেট লেভেলের মধ্যেই রিচ করে গেছে, সেই ক্ষেত্রে আমরা ট্রায়াল দিতেই পারি যে এবারে ইনসুলিন থেকে ওরালে শিফট করা যায় কিনা। তো গাইডলাইন সেরকম কিছু নেই, কিন্তু ট্রায়াল দিয়ে দেখা যেতে পারে এবং সেই ট্রায়ালে যদি পেশেন্ট গ্লাইসেমিক কন্ট্রোল ভালো রাখে এবং পেশেন্ট যদি হেলদি লাইফস্টাইল লিড করে তাহলে কিন্তু আমরা পেশেন্টকে ফলো আপে রাখবো এবং ওরাল এজেন্টের উপরেই রাখার চেষ্টা করব। স্যার, পেশেন্টদের জন্য আমি একটা জিনিস জানতে চাইবো, ডায়াবেটিক হলে তারা কি কি বেশি খাবে আর কি কি একটু কম খাবে, মানে অ্যাকচুয়ালি স্যার কি কি খাওয়া উচিত একদম আর কি কি খাওয়া একদমই উচিত? বেসিক্যালি এই প্রশ্নের যদি আমি মধ্য কথা বলি যে ডায়াবেটিক রোগীদের জন্য ডায়েট কেমন, তো ডায়েট আলোচনা করতে গেলে তো লম্বা লিস্ট হয়ে যাবে। তো সহজ কথায় যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট যেগুলো সেগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং প্রোটিন জাতীয় খাবার, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবার, ভেজিটেবলস, গ্রিন লিফি ভেজিটেবলস, হাই ফাইবার যুক্ত খাবার, এই খাবারগুলো ডায়েটের মধ্যে ইনক্লুড করতে হবে। আপনি ডায়াবেটিসের জন্য যে ডাক্তারবাবুর আন্ডারে চিকিৎসাধীন রয়েছেন তার সাথে কনসাল্ট করে আপনি আপনার ডায়েট চার্ট নিয়ে নেবেন এবং যদি পারেন অবশ্যই একজন নিউট্রিশনিস্টের সাথে আলোচনা করে আপনার ডায়েট চার্ট বানিয়ে নেবেন। স্যার, মিষ্টি কি খাওয়া যায় নাকি একদমই বন্ধ করে দিতে হবে? এক্ষেত্রে বলবো যে দেখুন, যারা আপনারা ডায়াবেটিক, তো আমরা ইউজুয়ালি হয়তো আমাদেরই দোষ, আমরা ভুলভাবে হয়তো কনভে করি, অথবা হয়তো আপনারা বুঝতে পারেন না যে আমি কি বলছি, সেটা যেটা হয়ে দাঁড়ায় যে আমার কাছ থেকে বা কোনো এক ডাক্তারবাবুর কাছ থেকে ডায়াবেটিস সম্পর্কে চিকিৎসা এবং কিছু এডুকেশন নেওয়ার পরে আপনার মধ্যে একটা প্রশ্ন চলে আসে, যা
মিষ্টিটা তাহলে আমার জীবন থেকে আউট হয়ে গেল, মিষ্টিটা আমি আর খেতেই পারবো না। জিনিসটা ওরকম নয়। বেসিক্যালি আপনি বেশি করে মিষ্টি খেতে পারবেন না, যে আনলিমিটেড। আগে যেমন বিয়ে বাড়িতে কম্পিটিশন হতো, কে কটা মিষ্টি খেতে পারে, ওই কম্পিটিশন আপনার জন্য এখন আর নয়। আপনি মিষ্টি খেতে পারবেন, সেটা লিমিটেড। খুব শখ গেল, একটা মিষ্টি খেলেন, সপ্তাহে একটা মিষ্টি খেলেন, আপনাকে ক্যালোরি কাউন্ট করে আপনার লাইফস্টাইল মেনটেন করতে হবে। আনলিমিটেড ওয়েতে কিন্তু আপনি মিষ্টি খাবেন না। নেক্সট, স্যার ডায়াবেটিস হলে কিছু এক্সারসাইজ বা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের কি দরকার পড়ে? ডায়াবেটিস এর ম্যানেজমেন্টের প্রথম স্টেপই হচ্ছে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। সুতরাং অবশ্যই এক্সারসাইজ দরকার। রেগুলার 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ করবেন এবং সপ্তাহে 5 দিন। এবং সেই এক্সারসাইজটা যেহেতু আপনার ইউজুয়ালি ডায়াবেটিক পেশেন্টদের বয়সটা একটু বেশির দিকে হয়, মডারেট এক্সারসাইজ, একটু ঘাম ঝরিয়ে হাঁটা, একটু রেজিস্ট্যান্স এক্সারসাইজ, এই এক্সারসাইজ গুলো করলেই হবে। নেক্সট, স্যার ডায়াবেটিক হলে কি মেডিসিন না নিয়ে ফুড হ্যাবিট চেঞ্জ করলে কি ডায়াবেটিস নরমাল হতে পারে, আর মেডিসিন নিতেই হবে স্যার? আচ্ছা, এই প্রশ্নটা শুনে মনে হচ্ছে যেন একই রকম প্রশ্ন বারবার আলোচনা করা হচ্ছে। একটু আগেই তো ডায়েট নিয়ে ডাক্তারবাবু অনেক কিছু বললো, কিন্তু এই প্রশ্নটা অত সহজ প্রশ্ন নয় যতটা শুনে মনে হচ্ছে। এখানে ওই পার্টিকুলার পেশেন্ট মেইনলি জানতে চেয়েছেন যে ওষুধ ছাড়া শুধুমাত্র ডায়েট আর এক্সারসাইজ দিয়ে ডায়াবেটিস কন্ট্রোলে আনা সম্ভব কিনা। সেটা ডিপেন্ড করছে যে আপনার গ্লাইসেমিক স্ট্যাটাস কেমন, আপনার ব্লাড গ্লুকোজ লেভেল কেমন, HbA1c লেভেল কেমন, আপনার কত বছর ধরে ডায়াবেটিস রয়েছে, কোনো কমপ্লিকেশনস ডেভেলপ করেছে কিনা, এই কয়েকটা জিনিস। তো ডায়াবেটিস ম্যানেজমেন্টের একটা ইম্পর্টেন্ট এবং মেজর পার্টই হলো ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। ইনিশিয়ালি ট্রায়াল দিয়ে আপনি দেখতেই পারেন, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ দিয়ে যদি আপনি আপনার গ্লাইসেমিক কন্ট্রোল ঠিকঠাক মেনটেন করতে পারেন, তাহলে আর ওষুধে যাওয়ার দরকার পড়বে না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক পেশেন্টই কথা দেয় অনেক কিছুই, যে খুব ডায়েট ফলো করবে, এক্সারসাইজ করবে, কিন্তু আলটিমেটলি কেউ সেরকম ভাবে লাইফস্টাইল মেনটেন করতে পারে না। দেখুন, ডায়াবেটিসের কোনো কিওর নেই। কথাটা হচ্ছে লিভিং উইথ ডায়াবেটিস অর লিভিং উইথ ডায়াবেটিক লাইফস্টাইল। সুতরাং আপনি ডায়াবেটিক লাইফস্টাইল মেনটেন করে যদি গ্লাইসেমিক স্ট্যাটাস মেনটেন করতে পারেন তাহলে ওটা ফলো করবেন। আর যদি লাইফস্টাইল দিয়ে না হয় সেক্ষেত্রে ওষুধ দরকার। ডায়াবেটিস নিয়ে প্রশ্ন উত্তর সেশনে তো অনেক কিছু আলোচনা করলাম, কিন্তু ইন জেনারেল কিছু না বললে একেবারেই নয়। সেটা হলো, দেখুন, যদি আপনার ডায়াবেটিস হয়ে থাকে তাহলে আপনি এটা ভাববেন না যে আপনার ডায়াবেটিস বা রোগের দায়িত্ব পুরোটাই আপনার ডাক্তারবাবু। ডায়েট এক্সারসাইজ এই পার্টটা কিন্তু আপনার হাতে। আপনাকে ডাক্তারবাবু বলে দেবে যে এটা করতে হবে, এটা করতে হবে, ডায়েট চার্ট দিয়ে দেবে, এক্সারসাইজ করতে হবে, সবকিছু অ্যাডভাইস করতে হবে, কিন্তু আপনাকে সিনসিয়ারলি সেটা ফলো করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বারবার রোগীরা এসে একটা কথাই বলে, ডায়েটটাই করা হচ্ছে না ডাক্তারবাবু, ভাবছি করবো, আর হাঁটতে বেরোবো ভাবি, কিন্তু ঘুম থেকেই উঠতে পারি না। যদি বলি তাহলে বিকেলে হাঁটবেন, না বিকেলে না ডাক্তারবাবু, ঠিক সময়টা হয় না, অফিসে থাকি তো, অফিস থেকে এসে আর হাঁটতে ইচ্ছে করে না। এইসব বেকার কথাগুলো একদমই মাথায় আনবেন না এবং বলবেন না, করতে হবে মানে হবে। আবার কেউ আছেন, ডাক্তারবাবু সুগারটা না এই মাসে বেড়ে গেল, কি খেলে কমে বলুন তো? সবকিছু খেয়ে কমানো যায় না। যারা রোগা হতে চায় তারাও সেই একই কথা, ডাক্তারবাবু কি খেয়ে আমি রোগা হবো? প্রপার ডায়েট, প্রপার এক্সারসাইজ, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। তারপর আসছে আপনার মেডিকেশন। ডায়াবেটিস নিয়ে আরো দু এক কথা বলি, যে অ্যাটলিস্ট মাসে একবার ব্লাড টেস্ট করাবেন, ব্লাড প্রেশারটা একবার মেপে নেবেন বা কাউকে দিয়ে মাপিয়ে নেবেন।
ইনিশিয়ালি মাসে একবার করে ফিজিশিয়ান কনসাল্ট করুন, তারপর ডাক্তারবাবু যেভাবে বলবে 3 মাসে হোক 6 মাসে হোক একবার করে চেক আপে আসুন। আর একটা জিনিস দেখেছি যে রোগীদেরকে, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বললেও শোনে না, সেটা হচ্ছে একটু চোখের ডাক্তারকে দিয়ে চোখের রেটিনা চেক করানো ব্যাপারটা, মানে কোন রকম মানে ইন্টারেস্টই দেখায় না, বারবার বলা হয় কিন্তু সেই জিনিসটা করে না। সুতরাং আপনাদেরকে বলবো যে দেখুন, ডায়াবেটিসের চোখের রেটিনা ড্যামেজ হওয়ার চান্সেসটা অনেক বেশি। সুতরাং আপনি অ্যাটলিস্ট বছরে একবার কোন এক অপথলমোলজিস্টের কাছে গিয়ে চোখের রেটিনাটা চেক করাবেন, এবং যেটা করবেন রেগুলার আপনার পায়ের চেক করাবেন, মানে সেলফ এক্সামিনেশন করবেন। অফিস থেকে বাড়ি ফিরলেন বা কাজ থেকে বাড়ি ফিরলেন, একবার পাটা চেক করে নেবেন। সহজ ভাষায় বলবো যে আপনি আপনার মুখের মতো পায়ের যত্ন নেবেন, কারণ ডায়াবেটিস রোগীদের নার্ভ ড্যামেজ হয়, পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, পায়ে ছোটখাটো কাটাছেঁড়া হয়ে গেলে সেটা বোঝা যায় না বা আপনি টের পান না, এবং সেই ছোটখাটো কাটাছেঁড়াই আস্তে আস্তে ইনফেকশন হয়ে বড় হতে হতে অনেকটাই বাজে আকার ধারণ করে। সুতরাং ফুড কেয়ারটা ভালো করে নিতে হবে যাতে আপনার পাটাও ভালো থাকে। আর কি করবেন, দেখবেন কিছু কিছু পেশেন্ট দিনের ওষুধ রাতে খাচ্ছে, রাতের ওষুধ দিনে খাচ্ছে, দিয়ে একটা খিচুড়ি পাকিয়ে দিচ্ছে। তো আপনাদেরকে বলবো যে কিছু ওষুধ রাখার কিছু কৌটো, ছোট ছোট কৌটো মেনটেন করুন, যে এটা লাল কৌটো, এটা সবুজ কৌটো, এটা রাতে, এটা দিনে, এইভাবে ভাগ করে নিন। যদি পড়াশোনা জানেন তাহলে তো খুবই ভালো, বুঝে যাবেন। যদি পড়াশোনা না জানেন তাহলে এরকম কালার কোডেড কৌটো ব্যবহার করুন, সেভাবে সাজিয়ে এটা খাওয়ার আগে, এটা খাবার পরে, তাহলে দেখবেন সঠিকভাবে সঠিক রকম ভাবে ওষুধটা খেতে পারছে। আরেকটা সমস্যা হয় মোহামেডানদের, যে রমজান যখন চলে আর কি, ওই সময় ওষুধ খাওয়া নিয়ে একটা মাথায় প্রশ্ন চলে আসে যে এবার কি হবে, রমজান আসছে। তো সেক্ষেত্রে বলবো যে রমজানের ঠিক শুরু হওয়ার আগে আপনি আপনার যার কাছে আপনার চিকিৎসা চলছে সেই ডাক্তারবাবুর সাথে একবার কনসাল্ট করে নেবেন, যে রমজানের সময় কিভাবে থাকলে, কিভাবে ওষুধ খেলে আপনি ভালো থাকবেন, তিনি অ্যাডভাইস করে দেবেন। আচ্ছা, আর একটা টেন্ডেন্সি দেখেছি রমজানের সময়, রমজান যখন চলে ওই সময় কেউ ডাক্তার দেখাতে চান নাই, এসে বলেন ডাক্তারবাবু এবার ওষুধটা একটু বেশি করে লিখে দেবেন, একবারে রমজানের পরে আসে। দেখুন, রমজানের সময়ই তো আপনাদের একটা ধরুন দিনের বড় সময়, বেশ কিছুটা পার্ট খালি পেটে থাকতে হচ্ছে। তো সেক্ষেত্রে শরীরের উপর স্ট্রেস পড়ছে, তো সেক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা একটু বেশি আমার মনে হয়। তো চেষ্টা করবেন ওই সময় ঠিক 2 সপ্তাহ যাবে একবার চেক আপ করিয়ে নেওয়া, তারপরে আবার যখন শেষ হচ্ছে তখন একবার চেক আপ করে নেওয়া, তাহলে দেখবেন শরীরটা ভালো থাকে। এই জিনিসগুলো একটু মেনটেন করবেন। যেটুকু পারলাম আপনাদের একটু এডুকেশন দেওয়ার চেষ্টা করলাম, কাইন্ডলি এগুলোকে ফলো করবেন, দেখবেন শরীর ভালো থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে ডক্টর বিশ্বাস।